দিশার এক্সাম গাইড। প্রিয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণীর আমার গণিত বিষয়ের ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র। বন্ধুরা, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র বা ফাইনাল প্রশ্নপত্র 2024 আমার গণিত সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি। অবশ্যই দেখে নিতে হবে। সম্পূর্ণ সিসি পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। সময় 1 ঘন্টা 30 মিনিট। পরীক্ষার্থীর নাম, এখানে তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। প্রথমেই দেখে নেওয়া যাক এক দাগের প্রশ্ন। এক দাগে কী বলেছে দেখে নেওয়া যাক। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 6টি প্রশ্নের উত্তর করতে হবে, 6 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথম 1-এর ক, চাঁদা কোথায় থাকে? উত্তর, জ্যামিতি বাক্সে। খ, দিনে কবার ঘড়ির 2টি কাঁটা সরল কোণে থাকে? উত্তর, 44 বার। গ, চোঙের কটি বক্রতল? উত্তর, 1টি। ঘ, একটি আয়তঘনের উদাহরণ দাও? উত্তর, ইট বা দেশলাই। 5 টাকা সমান কত পয়সা? উত্তর, 500 পয়সা। চ দাগে 1 ঘন্টা সমান কত মিনিট? উত্তর, 60 মিনিট। 1 ঘন্টা সমান 60 মিনিট। এবার দেখে নাও 2 দাগের প্রশ্ন ও তার উত্তরগুলো। শূন্যস্থান পূরণ করো। 6টি শূন্যস্থান পূরণ করতে হবে, 6 মার্ক। প্রত্যেকটির জন্য 2 মার্ক, 1 মার্ক করে বরাদ্দ। প্রথম দেখে নেওয়া যাক 2-এর ক, সমকোণ সমান 90 ডিগ্রি। খ, গোলকের 3টি মাত্রা আছে, শূন্যস্থানে 3টি। গ, গ্লাস একটি বেলন আকৃতির ঘনবস্তু, শূন্যস্থানে বেলন আকৃতির। ঘ, ঘড়ির 2টো কাঁটার মাঝের জায়গাটা কোণ, শূন্যস্থানে কোণ। অঙ্গদাগ, সমকোণী ত্রিভুজে সমকোণ ছাড়া অপর 2টি কোণের সমষ্টি 90 ডিগ্রি, শূন্যস্থানে 90 ডিগ্রি। চ দাগ, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ছাড়া অপর 2টি কোণ সূক্ষ্মকোণ, শূন্যস্থানে সূক্ষ্মকোণ। এবার 3 দাগে দেখো, বিন্যাস দেখে পরের ঘরগুলি পূরণ করো। এর জন্য রয়েছে 3 মার্ক। এবার দেখো এখানে 27 অ, দেখো এরপরে এর সঙ্গে যদি 12 যোগ করা হয় 39 আ। দেখো এর সঙ্গে 12 যোগ করলে কত হয়? 51 হস্যই। তারপর দেখো এর সঙ্গে 12 যোগ করলে কত হয়? 63 দীর্ঘই। তাহলে এর সঙ্গে 12 যোগ করলাম 75 হস্যু, এর সঙ্গে 12 যোগ করলাম 87 দীর্ঘেও। এবার নেক্সট আমরা দেখে নেব 4 দাগে। 4 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। 4 দাগে বলেছে সমস্যাটি ভাষায় লেখো এবং সমাধান করো। এর জন্য রয়েছে 5 মার্ক। দেখো এখানে অতি অল্প জায়গা, এই জন্য এটি কিন্তু আমরা শর্টকাটে করে দিয়েছি, মানে সুন্দর করে এখানে কিন্তু অঙ্কটি করার জায়গা নেই, এই জন্যে শর্টকাট করে দিয়েছি। তোমরা দেখে নাও, প্রশ্নটি দেখে নাও এবং অঙ্কটি এটাই উত্তর হবে। এইভাবেই করতে হবে, কিন্তু একটু সুন্দর করে গুছিয়ে নিয়ে কিন্তু সমাধান করতে হবে। প্রথমে দেখো এখানে লোক সংখ্যা 50 জন, প্রতিদিন কাজ 8 ঘন্টা করে, সময় 12 দিন। এবার দেখো লোক সংখ্যা 60, প্রতিদিন ক ঘন্টা করে কাজ করতে হবে, সময় 16 দিন। এটি দেখো আমি এইভাবে করেছি। 50 জন লোক একটি কাজ করতে পারে, 12 দিনে করতে পারে 8 ঘন্টায়। একজন লোক একদিনে করতে পারে কত? আর 60 জন লোক 16 ঘন্টায় করতে পারে। আমি এখানে একবারে করে দিয়েছি। দেখো তাহলে এখানে এটা দেখে নাও যে এইভাবে প্রথম করেছি। 50 জন লোক 8 ঘন্টায় কাজ করতে পারে। একজন লোক কাজ করতে গেলে সেটি কিন্তু বেশি সময় লাগবে, ফলে 8 গুণ 50, আর 60 জনে যদি করতে যায় তাহলে কম সময় লাগবে। তারপর দেখো এটাকে এই 12 দিয়ে, মানে এটা দুবার করতে হয়, আমি একবারে করে দিয়েছি। এখানে 12 দিনে করতে পারে, কাজটি করতে পারে 8 ঘন্টা করে কাজ করলে, একদিনে করতে গেলে বেশি লাগবে, ফলে দেখো ওপরে 12 আর 16 দিনে করতে গেলে কাজটি সময় কম লাগবে, 16 নিচে। এইবার দেখো আমি 60-এর শূন্যটা কেটেছি, 50-এর শূন্য কেটেছি। এইবার এই 8 দিয়ে, দেখো এই 8 দিয়ে 16কে কেটে 8 দুগুণে 16, 2 দেখেছো। এবার এই 2 দিয়ে দেখো
এখানে এই 6 আছে, 6 দিয়ে এই 12কে কেটেছি, 6 দুগুণে 12, ওপরে 2 হয়েছে, এই নিচের 2 দিয়ে ওপরে 2কে কেটে দিয়েছি, তাহলে থাকলো শুধুমাত্র ওপরে 5 ঘন্টা। তাহলে উত্তরটা কি হবে, যে 5 ঘন্টা। এইবার আমরা এই প্রশ্নপত্রের পরের পৃষ্ঠা দেখে নেওয়া যাক। পরের পৃষ্ঠা 5 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। দেখে নেওয়া যাক। নিচের প্রশ্নগুলির উত্তর করতে হবে, 4টি প্রশ্নের উত্তর করতে হবে, মোট 12 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 3 মার্ক করে বরাদ্দ। 5-এর ক, 9টি পেনের দাম 45 টাকা হলে 6টি পেনের দাম কত? দেখো, ঐকিক নিয়মে অঙ্কগুলো করে দিয়েছি, কিন্তু এখানে জায়গার অভাবে কিন্তু ঠিকঠাক করা হয়নি। তোমরা এটি কিন্তু নিজেদের মতো করে ক্ষমা সুন্দর চোখে দেখো, কারণ তোমরা এই প্রশ্নগুলো খাতায় নিজেদের মতো সুন্দর করে করার চেষ্টা করবে। আমি জাস্ট কোনো রকমের আকার ইঙ্গিতে অঙ্কগুলি এখানে করেছি, কারণ জায়গা খুবই সীমিত। 9টি পেনের দাম 45 টাকা হলে 6টি পেনের দাম কত? দেখো, অতএব 9টি পেনের দাম 45 টাকা, একটি পেনের দাম কম হবে, 6টির দাম বেশি হবে। তাহলে দেখো, আমি এখানে অঙ্কটি করে দিয়েছি। তাহলে 6টি পেনের দাম বেশি হলে 6 উপরে হয়ে যাচ্ছে, তাহলে 45 গুণ 6 বাই নিচে 9। আমি এই 9 দিয়ে 45কে কেটেছি, 5 না 45, 5, আর থাকলো এখানে গুণ 6, 5 ছক কত হয়? 30 টাকা। তাহলে 6টি পেনের দাম হয় কত? 30 টাকা। এবার খ দাগে দেখো, 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি হয়, 12 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে? দেখো, এখানে ঐকিক নিয়মে করে দিয়েছি। 4 দিনে যন্ত্রাংশ তৈরি হয় 500টি, একদিনে তৈরি হয় কম, তার মানে 500/4, এবং 6 দিনে বেশি তৈরি হয়, এখানে করে দিয়েছি সমান সমান। তাহলে ওপরে 500 গুণ 6 বাই নিচে 4। আমি দেখো এখানে 2 দিয়ে প্রথম কেটেছি 500কে, তাহলে কত হচ্ছে? 250। নিচে এখানে থাকছে 2 দুগুণে 4, 2। এই 2 দিয়ে 6কে কেটেছি, কত হয়? 3 দুগুণে 6, তাহলে 250 গুণ 3 হয় 750টি যন্ত্রাংশ। তাহলে তোমরা এইভাবে উত্তর লিখবে। অতএব 12 দিনে 750টি যন্ত্রাংশ তৈরি হয়। এবার গ দাগের প্রশ্নটি দেখে নাও। 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 19টা ডিমের দাম কত? যেখানে 1 ডজন সমান 12টা, তাহলে আমি এখানে আবার এটি লিখে দিয়েছি, 1 ডজন সমান 12টি ডিম। অতএব 12টি ডিমের দাম 48 টাকা। একটি ডিমের দাম কত হবে? 48/12। 19টি ডিমের দাম কত হবে? দেখো বেশি, ফলে কী হবে? 48 গুণ 19/12। আমি 12 দিয়ে 48কে কেটেছি, 4 12 48, উপরে ভালো করে দেখে নাও তোমরা। তাহলে 48কে কাটলে 4 হচ্ছে, তাহলে 4 গুণ কত? 19, 4 19 কত? 76 টাকা। তাহলে 19টা ডিমের দাম কত? 76 টাকা। এবার ঘ দাগে দেখে নাও। ঘ দাগে কী বলেছে? চিত্রসহ বিষমবাহু ত্রিভুজ কাকে বলে লেখো। দেখো, এখানে একটা চিত্র আমি অঙ্কন করেছি, দেখো আমি তোমাদের বড় করে দেখাচ্ছি। এখানে দেখো 3টে বাহুই কিন্তু অসমান। দেখো, এবি বাহু যতটা বড় বিসি বাহু তার থেকে ছোট, এবং এসি বাহু কিন্তু এবি বাহুর থেকেও বড়, ফলে এখানে 3টি বাহুই কিন্তু আলাদা, মানে অসমান। 3টে বাহুর আকৃতি কিন্তু আলাদা আলাদা, তাই এখানে লিখে দিয়েছি। দেখো, ত্রিভুজ কাকে বলে? চিত্রসহ বিষম ত্রিভুজ কাকে বলে বলে দিচ্ছি। যে ত্রিভুজের পরস্পর 3টি বাহুই অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এবার আমরা দেখে নিই, নিচের সমস্যার সমাধান করতে হবে। নিচে 6 দাগে দেখো, 6 দাগে কী বলেছে? যে সমস্যাগুলি সমাধান করো। এখানে 3টি প্রশ্নের উত্তর করতে হবে, এর জন্য 18 মার্ক। তাহলে এখানে 6-এর ক, একটি পোলট্রিতে 4000 মুরগির 250 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু আরও 1000টি মুরগি আনা হলো। ওই মজুদ খাবারে মুরগিগুলির কতদিন চলবে? দেখো, 4000 মুরগির খাবার মজুদ আছে 250 দিনের, একটি মুরগির খাবার বহু দিনের, ফলে দেখো এখানে ব্যস্তানুপাতিক হবে, সেই জন্য 200 গুণ 4000/1। এইবার দেখো 4000টা ছিল, যোগ করলাম 1000, তাহলে মোট হচ্ছে 5000। 5000 মুরগি চলবে কতদিন? তাহলে দেখো 5000 মুরগির কম চলবে, তাই 250 গুণ 4000/5000। এবার দেখো 5000 থেকে 3টে শূন্য কেটে দিলাম, আর 4000 থেকে 3টে শূন্য কাটলাম। অথবা আলাদা আলাদাভাবে এইভাবে তোমরা করতে পারো। দেখো, এখান থেকে একটা শূন্য কাটলাম, আর এই 250-এর একটা শূন্য কাটলাম, তাহলে এবার এর 2টো শূন্য কাটলাম, 4000 থেকে 2টো শূন্য কাটলাম, তাহলে নিচে 5 থাকলো, উপরে 40।
এইবার এই 5 দিয়ে 25, এখানে 25 ছিল, 5 5 25, ওপরে কত হলো 5, আর এখানে থাকলো 40, তাহলে 4 5 কত হয় 20, 200 দিন। তাহলে দেখো 40 গুণ 5 গুণ করলে হয় 200 দিনের। তাহলে দেখো তোমরা কিন্তু এইভাবে লিখবে যে ওই মজুদ খাবারে মুরগিগুলি 200 দিন চলবে। নেক্সট দেখো খ দাগে 14টা পাম্প মেশিন 200 দিনে 28,000 লিটার জল তুলতে পারে। 20টা পাম্প মেশিন 125 দিনে কত লিটার জল তুলতে পারবে? দেখো তাহলে এইভাবে লিখলাম 14টি পাম্প মেশিন 200 দিনে জল তুলতে পারে 28,000 লিটার। একটি, এখানে দেখো একটি পাম্প মেশিন একদিনে জল তুলতে পারে কত? এখানে এইভাবে লিখলাম 28,000 গুণ 20, এখানে দেখে নাও 20/14। এবার দেখো 20টি 125 দিনে তুলতে পারে, এখানে 28,000 গুণ 20 গুণ 125, 14 গুণ নিচে 200। দেখো তোমরা এইভাবে করবে যে নির্ণয় সমস্যার সমাধান। বা দেখো তাহলে এখানে আমরা ওপরে 28,000 গুণ 20 গুণ 125, আমরা প্রথম 200, এখানে 200 আছে, এই 200 দুটো শূন্য কাটলাম, 28,000-এর দুটো শূন্য কাটলাম। এবার থাকলো দেখো 2, এখানে 2 দিয়ে এই 10কে কাটলাম, 10 দুগুণে 20। এইবার দেখো এই 14 দিয়ে এখানে 280 ছিল, কাটলাম 20, এখানে 14 দুগুণে 28 আর এই শূন্য মানে 20 হয়ে গেল, 14 কেটে নিলাম। এইবার দেখো উপরে আছে 20 গুণ 10 গুণ 125, তাহলে 20 আর 10 গুণ করলে 200, 200 দিয়ে 125কে গুণ করলে হয় 25,000 লিটার। নেক্সট আমরা দেখব গ দাগে একটি বৃত্ত অঙ্কন করে কেন্দ্র, ব্যাস, ব্যাসার্ধ ও জ্যা চিহ্নিত করো। এখানে দেখে নাও একটা বৃত্ত অঙ্কন করেছি, বৃত্ত অঙ্কন করে দেখো এটি কেন্দ্র, কেন্দ্রটি একটি বড় করে চিহ্ন করে দিয়েছি, আর এই মাঝখানের পুরোটি দেখো এখানে তীর চিহ্ন এইভাবে দিয়ে দিয়েছি, এটা পুরোটি হচ্ছে ব্যাস। এইবার দেখো এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই অংশটি হচ্ছে ব্যাসার্ধ, এখানে আলাদা করে চিহ্নিত করে দিয়েছি। দেখো এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত এই দেখো তীর চিহ্ন দিয়ে রেখেছি ব্যাসার্ধ। এবার দেখো এইগুলো হচ্ছে জ্যা, এইগুলো হচ্ছে জ্যা।